তীক্ষ্ণ। তের হাতটাকে জোরে চেপে ধরে শান্ত হয়ে তারপর বলে, তুমি এখানে কি করছো? আমি তো বলেছিলাম কিছু সময়ের ব্যবধানে তোমাকে নিতে আসছি, সেখানে তুমি রেডি হওয়ার পরিবর্তে এখানে কি করছো? আপনি পুলিশের মতো এত প্রশ্ন করছেন কেন? একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম এই সুযোগে বাড়িটা একটু ঘুরে দেখি, সেই কারণেই এখানে আসা। কিন্তু আপনি জানেন, যখন আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তখন কারোর গোঙানির শব্দ পেয়েছি। না না, মনে হচ্ছিল 4-5 জন, একজন নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন আর আসছে না। কিছুক্ষণ আগেও ছিল, তাই তো তালা ভাঙতে গিয়েছিলাম। এবার হাতে সামান্য ব্যথা অনুভব করে। জাঙ্কুকের হাত ছাড়তে ছাড়তে তারপর বলে, উফ, ছাড়ো না, ব্যথা পাচ্ছি তো। চলো এখান থেকে। এই না প্লিজ, চলো না। আপনি আর আমি মিলে এই ঘরের তালাটা ভাঙি, কষ্ট কম হবে। ওয়েট ওয়েট, রুমটা তো তালাবদ্ধ কেন? চাবি কোথায়? চাবি দিন। চাবি আমার কাছে নেই, এটা আমার রুম না। এখানে অনেকের অনেক গচ্ছিত জিনিস আছে যা সাধারণ মানুষদের শান্তিতে নিঃশ্বাস দিচ্ছে। এই জাঙ্কুকের এমন ধরনের কথা শুনে অবাক হয়। কি এমন জিনিস আছে এখানে যা সাধারণ মানুষদের শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে, তাও আবার আপনার বাড়িতে? অন্যের জিনিস জানার বা দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই, আর না তো কোনো কালে ছিল। বললাম না, এখানে অন্যের গচ্ছিত জিনিস আছে, সেখানে অন্যেরটা দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কিন্তু এটা তো আপনার বাড়ি। হ্যাঁ, তবে এর আগে আরেকজন ছিল, এখন এটা আমার। কিন্তু এর আগে যারা ছিল তার আমানত এই রুমেই আছে। আমাকে এই বাড়ি দিয়ে যাওয়ার আগে বলে দিয়েছিল যাতে এই রুম কখনো না খুলি। আমারও বা কি দরকার এইটা খোলার, তাই কোনোদিন খোলার ইন্টারেস্ট দেখাইনি। ও আচ্ছা, বাট আমি তো রুমের কথা বলছি না, ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল। ওইটা তোমার মনের ভুল। কিন্তু ভার্সিটি যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি করবে? মনে রেখো, আজ যেতে না পারলে আর কোনো দিন যেতে দেব না। এই না 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 না, চলুন চলুন, কথা বলছেন কেন? চলুন। তেবা জাঙ্কুকের পিছন পিছন চলে যায়। যার পূর্বে একবার এই তালাবদ্ধ রুমটার দিকে তাকায়। এই শব্দ শোনা কি সত্যি আমার মনের ভুল ছিল? কিন্তু কেন জানি মন বলছে এখানে ভয়ঙ্কর কিছু আছে। ভার্সিটির গেটের সামনে জাঙ্কুকের বিলাসবহুল কালো মার্সিডিজ গাড়িটি দাঁড়িয়েছে থেমে। তে গাড়ির কাঁচ দিয়ে বাইরে উঁকি দেয়। অনেক বড় বিল্ডিং, সাথে অনেক সুন্দর। জাঙ্কুক সানগ্লাসের আড়ালে তের হাসি মাখা মুখটা দেখে। জাঙ্কুকের মুখে বরাবরই মাস্ক, সেই মাস্কের আড়ালে মুচকি হাসি দেয়, যাতে অজানা। তে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের দিকে বিদায় নিয়ে 2 কদম ফেলতে না ফেলতে জাঙ্কুক পিছন দিক থেকে তের হাত ধরে নিজের কাছে এনে দাঁড় করায়। তে ভ্রু নাচায়। কি হলো, যেতে দেবে না নাকি? দিতে তো কোনো কালেই ইচ্ছে ছিল না। যদি এমন সুন্দরী বউ থাকে তাহলে কোন পুরুষ আলাদা রাখতে চাইবে বলো? শুরু হয়ে গেছে তাই না আপনার? জাঙ্কুক তের হাতে একটা বক্স ধরায়। এই নাও তোমার মোবাইল, সবকিছু ঠিক করে দিয়েছি। ফোন দিলে যাতে সাথে সাথে পাই, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, ওকে? ঠিক আছে, গুড। এই বলে সে নিজের গাড়ি নিয়ে মুহূর্তের ভিতরেই দৃষ্টি সীমানায় আড়াল হয়ে যায়। এই মোবাইলটাতে প্রচন্ড খুশি, সত্যি একটা ফোনের প্রয়োজন ছিল ওর। এই নার্ভাস কাটিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। এই গিয়ে নিজের ক্লাসরুমে যায়। সবাই কেমন অপরিচিত। তুই বসতে একটা মেয়ে আসে তের কাছে। তুমি কি বাংলাদেশি? দেখে তো বাঙালি মনে হচ্ছে। জি, আমি বাঙালি, আজই জয়েন করেছি। ও, আমিও বাঙালি, আমি 2 মাস হবে এসেছি। হাই, আমি জেনি। মেয়েটি তের দিকে হাত বাড়িয়ে দিয়ে তারপর বলে, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কেন নয়। আমি তে, অবশ্য পুরো নাম কিম তেইহাম। আমাকে সবাই তে বলে ডাকে। নাইস নেম, ইউ নো। তুমি খুব মিষ্টি। থ্যাঙ্কস, আপনিও খুব মিষ্টি। একটু আগেই তো ফ্রেন্ড বানালে, এখন আবার আপনি সম্বোধন করছো, এইটা কিন্তু ঠিক না। ও সরি, তুমি কি এখানে হোস্টেলে থাকো নাকি বাসা থেকে যাতায়াত করো? আগে আমি মামাদের বাসায় থাকতাম, বাট ওখান থেকে প্রতিদিন ভার্সিটিতে আসা খুব কষ্টদায়ক, তাই হোস্টেলে থাকি। কিন্তু তুমি এত দেরিতে ভর্তি হয়েছে, সচরাচর এখানে এত লেটে স্টুডেন্ট ভর্তি নেয় না। তোমার ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। যাই হোক, ভর্তি তো হতে পেরেছে এই অনেক। এই দেখছো, তোমার কথাই জিজ্ঞেস করা হলো না,
আসলে আমি কথা বলতে প্রচন্ড ভালোবাসি। বাই দ্য ওয়ে, তোমাকে দেখলাম গাড়িতে আসতে। তোমার ভাই বা ড্রাইভার নাকি? জেনে এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে যায়। এরপর আমতা আমতা করে বলে, উনি আমার হাজবেন্ড, ভাই বা ড্রাইভার নয়। ও সরি, তুমি বিবাহিত? যাই হোক, বিবাহিত জীবনের জন্য অনেক অভিনন্দন। আসলে আমি তোমার হাজবেন্ডকে দেখতে পাইনি, তাই বলে ফেলেছি মুখ ফসকে। থ্যাঙ্কস, আর সমস্যা নেই। তা আমাদের জিজুর নাম কি? জিয়ন জাংকুক। জিয়ন জাংকুকের নামটা শুনতে জেনির চোখে মুখে আতঙ্করা হানা দেয়। তের দিকে তাকায় আতঙ্কের দৃষ্টি নিয়ে। জেনির এমন ভয়ার্ত মুখ দেখে তারপর বলে, কি হয়েছে জেনি? মনে হচ্ছে কিছু একটা নিয়ে ভয় পাচ্ছ। কোন জিয়ন জাংকুক? আই মিন, উনি কি করেন? উনি ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে, আর এই কারণেই আমাদের এখানে আসা। জেনির ভয়ার্ত মুখ থেকে এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভয়ে পুরো শরীর ঘেমে গিয়েছিল। কপালের ঘাম টিস্যু দিয়ে মুছতে মুছতেই তারপর বলে, ওহ আচ্ছা, হ্যাঁ, কিন্তু তুমি জাংকুকের নাম শুনে এতটা রিয়েক্ট করলে কেন? আরে এমনি কোনো কারণ ছাড়া হঠাৎ কারোর মুখে এতটা ভয়ের ছাপ ফুটে ওঠে না জেনি। আমি স্পষ্ট দেখেছি তুমি ঘামছিলে। তোমার ভয়ের তো মুখের ঘামগুলো কি মিথ্যে ছিল? তুমি তোমার হাজবেন্ডের নাম জিয়ন জাংকুক বললে না, সেটা নিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। জিয়ন জাংকুক হলো এখানকার সবচেয়ে বড় মাফিয়া। ওনার চেয়েও অনেক বড় বড় মাফিয়া আছেন, কিন্তু ওনাকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক একটা খুনের বর্ণনা শুনে শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। উনি টরন্টো শহরের বাদশা বলতে পারো। ওনার ভয়ে বড় বড় মাফিয়ারাও আতঙ্কে থাকে, তবে উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না। যতটুকু শুনেছি এখানকার আগে প্রচন্ড পরিমাণে খারাপ কাজ হতো, বাট উনি আসার পর থেকে সবকিছু কমে গিয়েছে। কয়েকটা গ্রামের লোকজনের উপর নাকি টর্চার করা হতো। আইনে থাকা সত্ত্বেও টর্চারের তো গ্রামের দায়িত্ব নিয়েছে জিয়ন জাংকুক। কিন্তু মাফিয়া তো মাফিয়াই, তাই না বোন? ওদের শরীরে মায়া বলতে কোনো শব্দ নেই। খুন, পাচার, দুর্নীতি সাথে ওদের রক্তে মিশে রয়েছে যেন। জিয়ন জাংকুক নামটা শুনে এই জন্যই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ও বুঝলাম, কিন্তু উনি এইসব খারাপ কাজ করার কল্পনাও করতে পারে না। ও একজন ব্যবসায়ী, এইটুকুই, কোনো মাফিয়া নয়। প্রয়োজনের চেয়ে একটু বেশি রাগি, তবে আমার জন্য ঠিক আছে। ওকে, বাদ দাও এখন এইসব কথা, ক্লাস শুরু হয়ে যাবে, চলো। ভার্সিটি ছুটির পর গেটে আসতে দেখতে পাই জাংকুকের গাড়ি। জেনির দিকে তাকাই, ওই তো আমার গাড়ি এসে গেছে। তাহলে কাল আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। গাড়ির কাছে যেতেই জাংকুক কাজ নামিয়ে দেয়। জাংকুকের দিকে তাকায়, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এসেছেন যে? ফোন দেওয়ার প্রয়োজন হয়নি? জি, আমার রাজ্যের রানী, আপনাকে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিতে পারি বলেন? রানী হয়ে যদি অভিশাপ দেন, তখন তো আমি ধ্বংস হয়ে যাব। এই গাড়িতে ওঠে, নাটক কম করেন জাহাপনা। আপনার নাটক দেখে আমার গরম লাগছে। জাংকুক তীর মাথার ওড়না খুলে দিতে দিতে বলে, এসি রুম থেকে এসে এসিতে এখন গাড়িতে বসে আছো, তাতেও গরম? সেই রানী হলে এমনই হয়। আপনাকে সত্যি মাঝে মাঝে চিনতে পারি না, কিন্তু আপনি এইভাবে সবসময় মাস্ক আর সানগ্লাস পরে থাকেন কেন বলেন তো? এখন তো গাড়ির ভেতরে আছেন, ধুলোবালি ঢুকবে না, খুলতে পারেন না? জাংকুক কৌশলে কেটে যায় তের এই কথাটা। কেমন কাটলো আপনার প্রথম দিন রানী সাহেবা? অনেক ভালো লেগেছে, আর আজ একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে। মাফিয়া সম্পর্কে শুনেছি। মাফিয়া উচ্চারণটা করতে জাংকুক আটকে ওঠে, গাড়ি স্টিয়ারিং শক্ত পক্ত করে চেপে ধরে। কি শুনেছো? এখানে নাকি একজন মাফিয়া আছে, তার নামও ঠিক আপনার মতোই, জিয়ন জাংকুক। সেই জন্যই তো বলি আপনার এত রাগ কেন? নামে মিলছে তো, তাই একটু ব্যবহার করতে চলে এসেছে। যাই হোক, ওই মাফিয়ার সাথে আপনার তুলনা করব না, কারণ আপনি তো ভালো। আর মাফিয়ারা তো খুব খারাপ হয়, যাকে বলে একদম জঘন্য টাইপের। বাক, তাদের দেখলেও আমার ঘৃণা আসে, জানোয়ারগুলো সব। শুনেন, এদের সবসময় দূরত্ব বজায় রেখে চলবেন। এই সব জানোয়ারদের আমি এড়িয়ে চলাটাই পছন্দ করি, যদিও এটাই বুদ্ধিমানের কাজ। আর সত্যি বলতে ওই সব মানুষদের আমি ঘৃণা করি। জাংকুক ছোট্ট করে উঠতে চাই। ওয়াইনের গ্লাস
জুড়ে চেপে ধরে বসে রয়েছে জাঙ্কুক। চোখগুলো অসম্ভব লাল, বারবার তীর কথাগুলো কানে বাজছে। তি ঘৃণা করে জিয়ন জাঙ্কুক নামক মাফিয়াকে। বারবার তিক নাক মুখ কোচকানোটা ভেসে উঠছে। অস্থির লাগছে সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। এতটা বিষাক্ত কেন লাগছে চারপাশ? আজকাল ওয়াইনের নেশাও রাগ মেটাতে পারে না। জাঙ্কুক অ্যালকোহল সচরাচর খায় না, মাঝে মাঝে মাথা ঠান্ডা রাখার জন্য খেতে হয়। তবে নেশা যাতে না হয় সেই পরিমাণই সেবন করে। তবে আজ ওয়াইনও ভালো লাগছে না। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা সজোরে আছাড় মেরে চিল্লিয়ে ওঠে, দূর, এইসব ছাতার মাথাও আর ভালো লাগছে না। ঘৃণা করলে করুক, এত অস্থির হওয়ার কি আছে? আমি কি ছেড়ে দেব নাকি? আমাকে এতটা ডেসপারেট করে ছেড়ে চলে যাবে ভেবেছে? একবার শুধু ছেড়ে যাওয়ার কথাটা বলুক, হাত পা বেঁধে টর্চার সেলে ঝুলিয়ে রাখবো। জাঙ্কুক এবার নিজের চুল খামচে ধরে আরেকটা গ্লাসে ওয়াইন ঢালে। আমার রাজত্বে তুমি প্রবেশ করেছো রানী সাহেবা। আমি তোমাকে ফোর্স করিনি, শুধু হালকা ফাঁদ পেতেছিলাম, আর সেই ফাঁদে তুমি আটকেছো। আমার রাজত্বে শুধু ভালোবাসা আর আলোটাই দেখলে, কারণ এখনো তুমি আমার মধ্যেই সীমাবদ্ধ আছো। কিন্তু যেদিন আমার সীমানা অতিক্রম করে আমাকে ছেড়ে চলে যেতে চাইবে, ঘৃণা করতে চাইবে, ওই দিন তুমি জিয়ন জাঙ্কুকের অন্ধকার রাজত্বের সাথে সাক্ষাৎ করবে। তুমি এখন আলো দেখছো, পরিবর্তে অন্ধকার দেখবে। তুমি জিয়ন জাঙ্কুকের মিষ্টি কথা শুনছো, কিন্তু ওনার হিংস্রতা দেখোনি। তাই আমাকে ঘৃণা করার মতো ভুল করতে যেও না কখনো। এমনিতেই তোমাকে নিয়ে প্রচুর পজিটিভ আমি। তোমার নিঃশ্বাস যখন ফেলো তখনও ভয় হয় যদি কিছু হয়ে যায়। যদি পারতাম তাহলে নিঃশ্বাসটাকেও আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতাম। আমার অনুভূতির পুরো সত্তা জুড়ে তুমি আছো, তাই আমাকে ছেড়ে যাওয়ার মতো দুঃসাহস হবে তোমার মৃত্যু সমতুল্য। জাঙ্কুক এইসব কথাগুলো বলতে বলতে হাত শক্ত করে ফেলে, পুরো শরীর কাঁপছে। লাল চক্ষু নয়নে দেওয়ালে আঁকা এক আগুনের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে কিরমির করে বলে, যদি বিচ্ছেদ নামক কোনো শব্দ ভুলেও আসে তাহলে পুরো শহর আমি শেষ করে দেব। সে এক ফোঁটাও সময় নেব না। তিনি টেবিলে বসে পড়ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 11টার কাছাকাছি। তিনি মোবাইল ওপেন করে জাঙ্কুকে ফোন দেয়। 3-4 সেকেন্ডের মধ্যেই ফোন রিসিভ হয়। কোথায় আপনি? আজ আসবো না ভাবছি, তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কিন্তু কেন? কেন মিস করছো বুঝি? বলে বোঝাতে হয়? তুমি তো আমাকে এমনিতেও অপছন্দ করো, তাহলে? আপনিও তো আমাকে ঘৃণা করতেন, এখনো করেন না তো? তাহলে আমি কেন ঘৃণা করব? আমাকে রেখে বাইরে থাকবেন? কি করব, বউ কাছে আসলে 10 হাত দূরে চলে যায়। বউ পাশে থাকতেও আমার মতো এমন যুবক সিঙ্গেল জীবন পার করে। চুমু খেতে গেলে ভবিষ্যৎ প্রজন্মের দিকে হাত বাড়ায়। এত অবিচার হয় আমার সাথে, তাই আজ আসবো না ভাবছি। দেখি বাইরে কাউকে পটাতে পারি কিনা। ওহ সরি আপনাকে এত অপেক্ষা করানোর জন্য। তুই ঘুরতে যাবি তার আগে কেউ তাকে জাপটে ধরে। তুই প্রথমে ভরকালে পরক্ষণে বুঝতে পারে লোকটি কে, তাই নিজেকে ছাড়িয়ে নিতেই বলে, আমাকে ধরছেন কেন? যান বাইরে কোনো মেয়েকে পান কিনা দেখেন। অবশ্য আপনি হাত বাড়ানোর আগেই হাজার হাজার মেয়ে পায়ের কাছে এসে পড়বে, সেটা আমি জানি। সৌন্দর্যের অধিকারী কোটিপতির সন্তান, তার উপর নিজেরও কোনো টাকার অভাব নেই, সেখানে মেয়ে তো অনেক পাবেন। ছেলে তো আপনি সবার মতোই হবেন, এটাই তো স্বাভাবিক। ছাড়ুন আমাকে। জাঙ্কুক তার কোমর চেপে ধরে টিকি তার কাছে নিয়ে আসে। এক হাতের আঙুল দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। তারপর তের কপালে জোর করে চুমু খেয়ে তারপর বলে, ইচ্ছে মতো বলে এখন রাগ কমেছে নাকি আরো বলবে? সমস্যা নেই, আমি শুনতে প্রস্তুত। মাঝে মাঝে বউয়ের কথা শোনাও ভালো। বউ বলেন কাকে? একটু আগেই না বলছিলেন অন্য মেয়ের কাছে চলে যাবেন, তখন বউয়ের কথা মনে ছিল না? নাকি বাইরে গেলে বউয়ের কথা ভুলে যান অন্য মেয়েদের দেখে? এইটা হলে ছেলে জাতির সবচেয়ে ছ্যাঁচড়া স্বভাব। আর এই জিনিসটা একটু হলেও আপনার মাঝে উকি দেবে, সেখানে আপনিও শেষ। এই কথা বলা বন্ধ করে দিয়েছে। অবশ্য কথা বলা বন্ধ করতে বাধ্য হয়েছে, কারণ কথা বলার জন্য ঠোঁটের প্রয়োজন, যা বর্তমানে জিয়ন জাঙ্কুকের রাজত্বে আছে। পেট ঠোঁট জোড়া আঁকড়ে ধরে নরম ভাবে চুমু খাচ্ছে, যেন গ্রাস করছে পেট ঠোঁট জোড়া। তে জাঙ্কুকের বুকে
সুযোগ পাচ্ছে না। 10 মিনিট পরে তে ঠোঁট জোড়া এক কামড় বসিয়ে ছেড়ে দেয় জাঙ্কু। ঠোঁটে কামড় পড়তে তেপাতেই কুকড়িয়ে ওঠে। হালকার উপর ঝাপসা করে একটা চুমু খেয়েছি। বলছি না যতবার রাগ করবে ততবার তোমার ঠোঁট আমার দখলে থাকবে। পরে কোনো একদিন পুরো এই তেটাকে না হয় দখলে করে নেব। ছি, অসভ্য লোক। তার জন্য আমি গর্বিত। আপনি একটা অসভ্য সেটা বলেছি আপনাকে, আর আপনি গর্ববোধ করছেন? পুরো দেশের সামনে অসভ্য না হয়ে বউয়ের সামনে অসভ্য হলে ক্ষতি কি? বউ অসভ্য বলছে মানে তার মানে সে বউকে কিছু করেছে তাই, আর সে বউয়ের সাথে কিছু করতে পেরেছে বলেই অসভ্য উপাধি পেয়েছে। তার জন্য শুধু আমি না, সবার গর্ব করা উচিত। জাঙ্কুকে লজিকের কথা শুনে কপাল কুঁচকে ফেলে। হ্যাঁ, বউ রেখে অন্য মেয়ের কাছে যাওয়াটাও গর্বের বিষয়। আমি জাস্ট মজা করেছি সুইটহার্ট। বউ রেখে অন্য মেয়ের কাছে যাওয়ার মতো অসভ্য আমি নই। তাহলে বললেন যে? আমি যখন তোমাকে ওইসব বলছিলাম তখন আমি পার্কিং এরিয়াতে গাড়ি পার্কিং করছিলাম, ইডিয়েট। অনেকক্ষণ নীরবতা কাটিয়ে তুই একটা কথা শুনে থমকে যায়। তুমি মাফিয়া শব্দটা খুব ঘৃণা করো তাই না? হ্যাঁ, তবে এমন প্রশ্ন করছেন যে? নাথিং, যাও ঘুমিয়ে পড়ো, আমি আসছি। কিছুক্ষণের ব্যবধানে জাঙ্কু রুমে ঢুকে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে তে আর জেনি। জেনি এইটা সেইটা বকবক করে চলেছে। একদিনে মেয়েটা একদম মিশে গিয়েছে। খুব মিষ্টি মেয়েটা। এতদিনে কতটা আপন করে নিয়েছে। হল্লা পার্টির কথা মনে পড়তে মনটা বেশি হলো। কতদিন হলো তাদের সাথে দেখা হয় না। ফোনে কথা বলা আর সামনাসামনি পথ চলা কি এক নাকি? ওরা নিশ্চয়ই ওখানে আমার কথা ভাবছে, যেভাবে আমি প্রতিটা মুহূর্তে তাদের কথা ভাবছি। আমাকে ছাড়া নিশ্চয়ই ওরাও খুব মন খারাপ করছে। তেকে অন্যমনস্ক থাকতে দেখে জেনি বলে ওঠে, কি হলো, মন খারাপ? কিছু হয়েছে? বলো আমায়। আমার ফ্রেন্ডদের কথা খুব মনে পড়ছে। যেভাবে আমি আর তুমি বসে আছি সেভাবে আমরাও প্রতিদিন গল্প করতাম, আড্ডা দিতাম। খুব মিস করছি তাদের। কিছু করার নেই বেবি, সব হচ্ছে নিয়তির এক দৃষ্টান্ত রূপ। না হলে তুমিই বলো, আমার কানাডাতে এসে থাকার কোনো মানে হয়? বাবা মাকে ছেড়ে। আমারও সেখানে একটা বড় কারণ আছে যদিও। আর সেটা কি জেনি? না থাক, জেনি কি করবে? না হয় সবার জীবনে হয়তো একটা ভয়ঙ্কর শক্তি থাকে যা তার জীবনকে নরক করে তোলে। বাট যারা মুভ অন করে বা করতে পারে তারা নিতান্তই সাহসী। এত বলে কি হবে তে? সব তো শেষ। কোন রকমই পালিয়ে বেঁচে তো আছি। তুই জেনির দিকে তাকায়। মেয়েটা সত্যি ভেতরে ভেতরে অনেক কষ্ট জমা করে রেখেছে। ও যতটা হাসি খুশি আর চঞ্চল দেখায় ততটাও খুশি বা চঞ্চল নয় ও। ফ্রেন্ড হিসেবে নয়, বোন হিসেবে জানতে চেয়েছি। যদি বিশ্বাস না হয় তাহলে বলার দরকার নেই, জোর করবো না তোমায়। জেনি তের দিকে ছড়া ছড়া চোখে তাকায়। গড়িয়ে পড়ছে চোখ দিয়ে এক ফোঁটা করে নোনা জল, কিন্তু সে কাঁদতে চাইছে না। কাঁদাটা তার জন্য বারণ। জেনি চোখের পানি মুছতে মুছতে তারপর বলে, বোন হিসেবে যখন জানতে চেয়েছো বারণ কিভাবে করি? এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমি যখন ভার্সিটি অ্যাডমিশন এক্সাম দিচ্ছিলাম তখন আমি এক বখাটে নজরে পড়ি। ওরা বখাটে হলেও খুব শক্তিধর ছিল। আমাদের চট্টগ্রামের সবচেয়ে ইয়াবা ব্যবসায়ী মিস্টার কায়ের ছেলে খনিক কাই। খুবই খারাপ জানো, কিভাবে নেশাক্ত দৃষ্টি নিয়ে তাকায় আমার দিকে। আমি ভার্সিটি আসার সাথে সাথে আতঙ্কে থাকতাম, যে কোনো সময় আমার ইজ্জতের উপরে হামলা চালাতে পারে ওই জানোয়ার। বাপ হচ্ছে এক কুকুরের ছেলেকে জন্ম দিয়েছে। ওই ছেলে হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে, প্রতিবাদ কেউ করতে পারে না। তার বাবা জনগণের সামনে বলে আমার ছেলে আর এমনটা করবে না, আমি ওকে বোঝাবো। কুকুরটা বাড়ির ভেতরে গিয়ে বোঝানোর পরিবর্তে বলতো, রেপ করিস ভালো কথা, আজকালকার ছেলেরা এটা করবে এটা স্বাভাবিক, কিন্তু মেয়ে দেখে শুনে করবি তো। কিন্তু তুই তো বড়লোক ঘরের মেয়েদের দিকে হাত বাড়াস। এই কাই ছিল বাবা নামক এক কলঙ্ক। ছেলে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতো আর বাপ সেটার বাহুবা দিত। আমার বোন সমতুল্য বান্ধবীও ওই জানোয়ারের ভুক্তভোগী হয়। আমি আর আমার বান্ধবী একদিন কোচিং এ শেষ করে বাড়ি ফিরছিলাম, তখন ওই হুনিকাই আমাদের পথ আটকায় আর আমাদের দিকে তাকিয়ে জঘন্য অঙ্গভঙ্গি দিচ্ছিল। তার বলাটা
লজ্জাজনক। আমার বান্ধবীর প্রচুর রাগ হয়। সে সেখানে অন্যায় সহ্য করতে না পেরে গালে ঠাস করে চড়িয়ে দেয়। এই কথাটা বলে জেনি ফুপিয়ে কেঁদে ওঠে। এরপর এরপর কি হয়েছিল জেনি? ওই দিন আমরা বাড়ি চলে এসেছিলাম। আমারও প্রচন্ড জ্বর আসছিল ওই দিন। আমি এমনিতেও আগে থেকেই অসুস্থ ছিলাম, কিন্তু ওই দিন আমার সীমাহীন জ্বর আসে। তার পরের দিন ভার্সিটি যেতে পারিনি, কিন্তু আমার বান্ধবী আমাকে ছাড়া একাই গিয়েছিল। কিন্তু ও আর বাড়ি ফিরে আসেনি। কেন? কি হয়েছিল জেনি? পুলিশ তদন্ত করে কোথায় যেতে পারে সে। আমিও অসুস্থ ছিলাম। নিখোঁজ হওয়ার খবর শুনে আরো অসুস্থ হয়ে পড়ি। অনেকে বলে আমার বান্ধবী নাকি করে ছেলের সাথে পালিয়েছে। আঙ্কেল আন্টিকে বাজেভাবে ভেঙে পড়েছে, কারণ আমার বান্ধবী ছিল তাদের একমাত্র মেয়ে। আর এমন নয় যে তারা গরিব ছিল, বিদেশ জুড়েই তাদের যাতায়াত লেগে থাকতো। পুলিশ প্রায় দুদিনের মাথায় এক মরা নদীর কাছ থেকে পায়। সেটা আমার বান্ধবীর মৃতদেহ। পুরো শরীর ছিল বস্ত্রহীন, বাজেভাবে শরীরে আঁচড়ে দাগ ছিল। গলায় শ্বাস রোধ করে মেরেছে ওকে। ভালোভাবে বোঝা যাচ্ছিল সেই দাগ দেখে। কি জঘন্য অবস্থা ছিল আমার বান্ধবীটার, খুব জঘন্য অবস্থা ছিল। আমি যখন এই বিধ্বস্ত চেহারা দেখি, শুধু আল্লাহ বলে এক গগন বিদারী চিৎকার দিয়েছিলাম। পরে আমার আর কোনো হুঁশ নেই। পরে যখন আমার বান্ধবীকে ময়না তদন্তের জন্য নেওয়া হয়, জানতে পারা যায় যে সে 4 জনের হাতে রেপ হয়েছে, তাও বাজেভাবে। ওর পেলভিসের হাড় ভেঙে গিয়েছিল, তার হাতের ওপরের হাড়গুলো গুঁড়ো হয়ে গিয়েছে। বক্ষ গহ্বরের হাড় ছিল ক্ষয় হওয়া, একটা থেকে আলাদা হওয়া। ওর বাম হাতে 5টা আঙুল ছিল না। যখন আমি জানতে পারি ও ধর্ষণকারীর শিকার হয়েছে, তখন এই সন্দেহটা পড়ে ওই মনিকার উপর। সন্দেহটা আরো বিশ্বাসে পরিণত হয় যখন ওর 5টা আঙুল কাটা ছিল, কারণ ওই হাত দিয়ে ও থাপ্পড় মেরেছিল। ও খুব ফর্সা আর সুন্দরী ছিল, কিন্তু ওর লাশটা হাজারো ক্ষততে পরিপূর্ণ, কালশিটে হয়ে গিয়েছিল সারা শরীরটা। আমার বিশ্বাসও হয়নি যে ওটা আমার বান্ধবী। শুধু ওর লাশটা একবারও দেখার আমার ক্ষমতা হয়নি। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছে কলিজায় কেউ ছুরি দিয়ে আঘাত করছে। যখন ওকে জানাজার জন্য বাড়ি আনা হয়, তখন ওর সাদা কাপড় দিয়ে মোড়ানো লাশটার দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলেছিলাম, তুই আমাকে এভাবে রেখে যেতে পারিস না। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? আমার ফটোশুট কে করে দেবে? আমার সাথে প্রতিদিন কে ভার্সিটি যাবে? তুই তো খুব স্ট্রং আমার প্রিয়। তো তুই সামান্য বিবেকহীন ওই জানোয়ারদের দাবানলে পড়ে তুই নিশ্চুপ হয়ে গিয়েছিস। উঠে প্রতিবাদ করলে তোর নিরাপত্তা তোর বান্ধবী সহ্য করতে পারছি না। মনে হচ্ছে তোর সাথে নিজেকে এই সাদা কাপড়ে মুড়িয়ে নে। ওঠ না রে, ওঠ। কিন্তু ও আর ওঠেনিতে একদম নিশ্চুপ ছিল। তবে মনে হচ্ছিল যে আমার বান্ধবী আমাকে বলছে, ওরা খুব খারাপ রে, ওরা খুব খারাপ। তুই এখানে নিরাপদ না। ওরা আমাকে পশুর মতো খুবলে খেয়েছে। তুই এই ভুক্তভোগীদের কাছে নিজেকে উৎসর্গ করিস না। ওরা খুব খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি ভাবনা থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে এক চিৎকার দিই। শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। আঙ্কেল এত বড় ধাক্কা নিতে না পেরে স্ট্রোক করে পরের দিন মারা যায়। আন্টি পর দুইজনের শোকে একদম পাথর হয়ে গিয়েছে। আন্টি এখন নিজের ভাইয়ের বাসায় থাকে। কিন্তু একদিন পুলিশ এসে জানে ওই আমার বান্ধবী নাকি স্বেচ্ছায় ধর্ষণ হয়েছে। নিজের শরীর বিক্রি করতে গিয়েছিল, এরপর এতটা আঘাত নিতে না পেরে মারা গিয়েছে। আর যাদের কাছে গিয়েছিল তারা খুব খারাপ ছিল, আর এই কারণে ওর এই হাল। অবাক হয়, জেনে এসব কি সত্যি ও করেছিল? না না, আমার বান্ধবী এমন নয়। ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না। সে ছেলেদের থেকে কয়েকশত গুণ দূরে থাকতো। ময়না তদন্ত যাতে ধামাচাপা দেওয়া হয়, তার কারণে এইসব সাজিয়ে বলা হয়েছে পুলিশকে। যখন দেখছিলাম ওরা আমার কথা কানে তুলছিল না, তখন আমি বুঝে গিয়েছি যে ওরা সব জেনেও নিশ্চুপ আছে। একটা পুলিশ এগিয়ে এসেছিল আমাদের সাহায্য করার জন্য, কিন্তু সেও নিখোঁজ। যেদিন শুনেছিলাম পুলিশটা মারা গিয়েছে ইলেকট্রিক শকের মাধ্যমে, কেউ ওকে মেরেছে, তখনই বুঝতে পেরেছিলাম বাকি পুলিশরা বিক্রি হয়ে গিয়েছে। তাই তো আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমার নাম কিন্তু
নায়া, আমি কানাডায় এসে সবকিছু চেঞ্জ করে ফেলি। এই হচ্ছে আমার জীবনের এক ভয়ঙ্কর বাস্তবতা, যা আমাকে আজ তাড়া করে বেড়ায়। বিষাক্ত লোকগুলো ঠিক উল্লাস করছে, কিন্তু ভেতর থেকে আমরা ন্যায্য বিচার পাইনি। শুধু আমার বান্ধবী নয়, হাজারো মেয়ে এমন ভাবে শেষ হয়ে যাচ্ছে। জানি না এই বর্বরতা কতদিন থাকবে। আমি মহান রবের কাছে শুধু একটাই আর্জি জানাই, ওই কাই আর তার ছেলে মনিকায় যাতে এমন ভাবে মৃত্যু হয় যেখানে পুরো দুনিয়া দেখলে কেঁপে উঠবে। এই চোখের পানি মুছে তারপর বলে, বাস্তবতা খুব কঠিন ছিল। সত্যি আমাদের দেশে ধর্ষণের কোনো বিচার নেই, চলে শুধু ক্ষমতার লড়াই। কিন্তু ওদের বিরুদ্ধে যদি কেউ রুখে না দাঁড়ায়, তাহলে এই বর্বরতা আরো বৃদ্ধি পাবে। তুমি তোমার বান্ধবীকে খুব ভালোবাসতে, তাই না জেনি? হ্যাঁ, যাকে বলে সীমাহীন ভালোবাসা। নিঃস্বার্থভাবে আমি ভালোবাসতাম, ও আমাকে বাসত। আমাদের দেখলেই বান্ধবী মনে হয় না, দুই বোন বলতো। আর কে রুখে দাঁড়াবে? সবাই তো টাকার কাঙাল। যেখানে প্রশাসনকে কিনে রেখেছে সেখানে কে যাবে এইসবে জড়াতে? জানো, আমি জিয়ন জাঙ্কুকে এত কেন পছন্দ করি? কেন? কারণ উনি ধর্ষণকারীদের মারাত্মকভাবে শাস্তি দেন। এই দিকটা আমার খুব ভালো লাগে, তাই ওনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। মানুষ যতই খারাপ হোক না কেন, ভালোবাসার জন্য একটা সুন্দর দিক থাকেই, আর ওটাই যথেষ্ট হয়। আমাদের বাংলাদেশেও ওনার মতো এমন একজন মাফিয়ার খুব প্রয়োজন ছিল। যারা খুন পাপাচারে লিপ্ত হয় তাদের আমি মন থেকে ঘৃণা করি। সে যদি হাজারো ভালো হয়, ভালো কাজ করে, তবুও তারা ঘৃণারই পাত্র। চলো, ক্লাস শুরু হয়ে যাবে, রুমে যাই। চলো। ভার্সিটি থেকে আজ আসতে বিকেল হয়ে যায়। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। ওর ঘুম ভাঙে জাঙ্কুকের আগমনে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। ও নো, আমি এখনো ঘুমিয়েছিলাম। জাঙ্কুক শার্টের বোতাম খুলতে খুলতে বলে, এত ব্যস্ত হওয়ার কি আছে? তোমার সেই ট্রিপিক্যাল দজ্জাল শাশুড়ি বা ননদ নেই যারা এই নিয়ে তোমাকে কথা শোনাবে। আছে শুধু তোমার এক অবলা হাজবেন্ড, যার দিকে তুমি নজর দাও না। অবলা না চাই, নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে আসুন। হ্যাঁ, বইয়ের কাছে যাবো তো ফ্রেশ না হলে চলে নাকি? আসছি সুইটহার্ট, অপেক্ষা করো। আজ আমি আর তুমি এক অন্য রাজ্যে পদার্পণ করব। তুমি যাকে কিছু বলতে যাবে তার আগে তার দিকে বালিশ ছুঁড়ে মারে। বেশরম পুরুষ! তার জন্য আমি গর্বিত। আরেকটা বালিশ ছুঁড়তে হবে তার আগে জাঙ্কুক সতর্ক করে, খবরদার আরেকটা বালিশ ছুঁড়ে মারলে তোমাকে শাওয়ার নেওয়ার ব্যবস্থা করে দেব। জাঙ্কুকের কথা শুনে তে চুপসে যায়। এই লোকটাকে নিয়ে এক বিন্দুও বিশ্বাস নেই। জাঙ্কুক তের বোতাম মুখ দেখে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণের ব্যবধানে জাঙ্কুক একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়। এইভাবে বসে আছো কেন? জানেন, আজ একটু খুব মর্মান্তিক ঘটনা শুনেছি। কি ঘটনা? আচ্ছা মিস্টার জাঙ্কুক, আপনি চট্টগ্রামের কাই নামের কাউকে চেনেন? বা তার ছেলে হুনিকাইকে? জাঙ্কুকের কথা শুনে অপ্রস্তুত হয়ে যায়। কপালের ভাঁজগুলো সোজা হয়ে পড়ে। তের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। কে উনি? চিনেন না তাই না? আপনি চিনবেন কোত্থেকে? ওই লোকটা তো ইয়াবা ব্যবসায়ী। শুধু ইয়াবা নয়, নারী শিশু পাচারকারীও। গ্যাংস্টার মাফিয়াদের সাথে তার বাবার অনেক ভালো বন্ধুত্ব আছে। জাঙ্কুকের আনমনে বলা কথাগুলোতে শুনতে পায়। তার মানে আপনি চেনেন নাকি? এত কিছু জানলেন কিভাবে? ব্যবসার জন্য একবার চট্টগ্রামে গিয়েছিলাম, তখন জেনেছি লোকমুখ থেকে। জানেন, ওই ইউনিকাই নামে জানোয়ারটাকে আমার কেটে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে। কেন? জাঙ্কুকে নিজে কাছে এনে বসে। এরপর জেনির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলে। এইসব কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি দেখে জাঙ্কুকের দুইটা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। রাগে দাঁত কিরমির করে। ওই ইউনিকাইয়ের জন্য তার বই চোখের পানি, এইটা তো সে কখনো মেনে নেবে না। কাঁদবে তার আঘাতে, তার ভালোবাসায়, অন্য কারোর জন্য নয়। তাহলে ওর বউ অন্য কারোর জন্য কেন কাঁদছে? আজ এই হুনিকাই বেঁচে আছে দেখে কান্না করার সুযোগ পেয়েছে। হুনিকাই কি তাহলে শেষ হওয়ার সময় লিখে নেব? জাঙ্কুক নিজের রাগটাকে সংযত করে শান্ত হয়ে চোখের পানি মুছে দেয়। তুমি এই নিয়ে কষ্ট পেয়েছো? হ্যাঁ, আমি যদি পারতাম
ওই অনিকাই ছেলেটাকে টুকরো টুকরো করে কাটতাম। চিন্তা করো না, তোমার এই ইচ্ছাটা ঠিক পূর্ণ হবে। ধরে নাও নিয়তি তোমার এই ইচ্ছাটাকে মঞ্জুর করে নিয়েছে অলরেডি। ইস, যদি এমনটা সত্যি হতো। হয়ে যাবে সুইটহার্ট, চিন্তা করো না। আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? বিশ্বাস নয়, জাস্ট এমনি বললাম। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু বারান্দা থেকে আসছি। এরপর জাঙ্কুক বারান্দায় চলে যায়। বারান্দার দরজা বন্ধ করে নিজের বাড়ির ডিভানে গিয়ে বসে পড়ে। এরপর ফোন বের করে সুগার নাম্বারে কল লাগাই। একবার কল দেওয়াতেই ফোন ধরে ফেলে। হ্যাঁ বল জাঙ্কুক। পরশুদিন বাংলাদেশে যাচ্ছি, সব ঠিক করে রাখিস। সুগার শুয়া থেকে উঠে বসে পড়ে, অবাক কণ্ঠে বলে, মাথা ঠিক আছে তোর? তুই এখন কেন বাংলাদেশে যেতে যাচ্ছিস? না মানে কয়েকদিন হলো মাত্র এসেছিস, তুই কি কান্নাকাটি করছে নাকি যাওয়ার জন্য? তোর মনে হয় আমার বইয়ের কান্নাকাটি দেখে কুপকাত হয়ে থাকবো? যাচ্ছি দরকারে। আর হ্যাঁ, যে হোক তুই সব গুছিয়ে নে। ঠিক আছে। এরপর জাঙ্কুক কল কেটে দেয়। সুগার ফোনের দিকে তাকিয়ে বলে, বিয়ে হওয়ার পরেও মানুষ হলি না, শালা সাইকো, এখনো সাইকোই রয়ে গেলি। কি জানি কার ধ্বংসের কারণে বাংলাদেশে যাচ্ছে। সুগার নিজের মনে এসব বের করে জিয়াদকে কল দিয়ে সব খুলে বলে। জাঙ্কুক ক্লাসে সামান্য মাইন্ড ঢেলে একটা নাম্বারে কল করে। জি স্যার বলেন। হুনিকাই যাতে 2 দিনের ভেতরে দেশের বাইরে যেতে না পারে, ওকে আমি 2-3 দিনের ভেতরে অক্ষত অবস্থায় চাই। এন্ড ওর সমস্ত খবর আমাকে জানাবে যতক্ষণ আমি বাংলাদেশে আসছি। ওকে? জি স্যার, কোনো চাপ নেবেন না, আমি সব সামলে নেব। জাঙ্কুক ফোনটা কেটে দিয়ে এক রহস্যময় হাসি দিয়ে নিজের মনেই বিড়বিড় করে বলে, এমনিতে জিয়ন জাঙ্কুক এইসব লোকদের মেরে সময় নষ্ট করে না, কিন্তু বউটা চেয়েছে হনিকার লাশটা যাতে টুকরো টুকরো হয়, আর আমি এক আদর্শ স্বামী হিসেবে শুধু সেই দায়িত্ব পালন করব।